স্টার্ট করো। নিয়ম কানুন যেহেতু তোমরা পুরানো স্টুডেন্ট আমার লাস্ট সেমিস্টার স্টুডেন্ট, নিয়ম কানুন নিয়ে আমরা কোনো ডিসকাশন দরকার নেই। সবার মনে আছে, না মনে থাকলে মনে করে যাবে, নো টেনশন। আজকে এই কোর্সটা খুবই মজার, ব্যাকটেরিয়ার মতো ব্যাকটেরিয়া যেমন মজার ছিল বলতাম, ব্যাকটেরিয়াটা যেমন একটু ক্রিটিক্যাল ছিল, নিউমেরিক্যাল কোর্সটা মজা, তখন দুই একটা ডেফিনেশন থাকবে, তারপর আস্তে আস্তে খুবই মজা লাগবে। কোর্সে একটু ব্যাকগ্রাউন্ড দিচ্ছে, মানে কোর্সটা খুবই সহজ, ইন্টারেস্টিং, কিন্তু টপিকস গুলো প্রতিদিন আবার চেঞ্জ হবে, তাই যদি কেউ ক্লাস মিস করে সেক্ষেত্রে তো টপিকসটা মিস যাবে। কিন্তু স্লাইডটা একদম সুন্দরভাবে বোঝানো আছে, অডিও দেখতে দেওয়া আছে। জাস্ট ইন কেস বলতেছি, মানে প্রথম ক্লাসটায় কমন ইনস্ট্রাকশন দিচ্ছি, মানে একটু পড়লে, একটু ক্লাস করলেই ভালো রেজাল্ট করা যাবে। তাই নো টেনশন, কিন্তু টপিকস গুলো আমাকে ফোকাস থাকতে হবে। সেক্ষেত্রে আজকে যেহেতু প্রথম ক্লাস, প্রথম দিন, অনেকদিন পর প্রথম ক্লাস, আমরা বেসিক নিয়ে আলোচনা করবো, কোর্স আউটলাইন নিয়ে আলোচনা করলাম। এখানে আমরা নিউমেরিক্যাল যে বেসিক কনসেপ্ট গুলো ছিল সেগুলো জানবো, নতুন নতুন ইকুয়েশন শিখবো, ফর্মুলা মাইক বন্ধ রাখতে হবে, খেয়াল রাখতে গেলে খেয়াল রাখতে তোমার সব নিয়ম কানুন জানো, তাহলে আমরা দেখতে প্রথম যে কনসেপ্ট নিউমেরিক্যাল অ্যানালাইসিস কি কাজে লাগে, এমন কোনো সেক্টর না যেখানে নিউমেরিক্যাল লাগে না। তো কোনো প্রথম প্রশ্ন দিয়ে দিচ্ছে। আজকাল রিসার্চ বলো, পাবলিকেশন বলো, তারপরে ম্যাট্রিক্সও খুবই গুরুত্বপূর্ণ টপিক আজকাল, পেপারের ক্ষেত্রে, পাবলিকেশনের ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রে নিউমেরিক্যাল সবই লাগে। বি কেয়ারফুল, কোনো কোর্সে কি করতেছে কম বলতেছি না, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ম্যাট্রিক্স, নিউমেরিক্যাল সবই লাগে, সবই লাগে কম বেশি, ফ্লুইড মেকানিক্স, মানে আমি ম্যাথেগুলি বলছি। মেশিন লার্নিং তোমাদের ট্রিপলিতে আছে, সিভিলে আছে, মেশিন লার্নিং লাগে, জাভা স্ক্রিপ্ট লাগে। তাই এই জিনিসগুলো তোমার লাগবেই যারা হায়ার হয়েছে, করতে চাচ্ছ। তা বলো না সাই কোর্স করে কি করবো, কি কোর্স করবো, এই মেথড গুলো অনেক আগে আমি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি প্রথম ক্লাস থেকে, এই কোর্স মেথড গুলো আগে, কিন্তু এখনো এটার ব্যবহার চলতেছে, মানে এগুলো ছাড়া হতো না। যেমন একটা সহজ একজন বলতে, যেমন ক্যালকুলাস অনেক পরে আবিষ্কার হয়েছে, কিন্তু নিউমেরিক্যাল কিন্তু আগে আগে। যেমন তুমি সাইনকে করলে কজ হয়, কসকে করলে মাইনাস সাইন হয়, এগুলো তুমি অনেক পরে আবিষ্কার করছো। নিউটন, সরি নিউটন, নিউটন বলো, লিবনিজ বলো, আয়ার বলো, কিন্তু এগুলো কিন্তু আমরা আগে নিউমেরিক্যাল দিকে এস্টাবলিশ করছি। তো এই কোর্সটা খুবই গুরুত্বপূর্ণ, মানে অনেক কাজে লাগে। তো সেক্ষেত্রে বলা হচ্ছে অ্যাপ্রক্সিমেট নিয়ে কাজ করি, মানে অ্যাপ্রক্সিমেট নিয়ে কাজ করি। ইউজ করে 10 ডিজিট, কেউ ইউজ করে 50 ডিজিট। কেউ কি বলতে পারবা একটা প্রশ্ন, পায়ের কোনো ফিক্সড মান আছে? তোমার কি মনে হয়? পাই, পাই ছিল তো পায়ের মান তো 3.14। 3 পয়েন্ট, হ্যাঁ বলতো, ভেরি গুড। এটা কি ফিক্সড? 3.1416। এটা কি ফিক্সড তোমার মনে হয়, বা তোমার জানো? না মানে স্যার, এটা স্যার এমনি ধরা হয়, কিন্তু এক্সাক্ট মান এটা না। হ্যাঁ, এই যে এখান থেকে নিউমেরিক্যালকে বোঝানোর জন্য বললাম, পায়ের কিন্তু নির্দিষ্ট মান আবিষ্কার হয়নি। আমরা একটা অ্যাপ্রক্সিমেটলি মান ধরে কাজ করি, আমিও, তুমিও, আমার স্যাররাও। অ্যাটলিস্ট নির্দিষ্ট মান। আর ই এর মান কত কেউ বলতে পারবা? এনিওয়ান এর মান বলতে পারবা? প্রথম ক্লাস তো, তাই একটু আমরা ব্যাকগ্রাউন্ড কোর্সে ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করছি, নাথিং এলস। ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করা হচ্ছে, নিউমেরিক্যাল নিয়ে কাজ করা হচ্ছে। দেখে না, না দেখে 2 পয়েন্ট সামথিং, কিন্তু এর মানও কিন্তু ফিক্সড না। তবে এই যে মানগুলো, পায়ের মানও ফিক্সড না, এর মানও ফিক্সড না, এগুলো একটা অ্যাপ্রক্সিমেট মান ধরে আমরা কাজ করি। এখান থেকে নিউমেরিক্যাল কনসেপ্ট গুলো আসতেছে। অ্যাকুরেসি ওই পরবর্তীতে যখন সুপার কম্পিউটার আবিষ্কার হলো, তখন দেখা গেছে হ্যাঁ, অ্যাকুরেসি আমার কারেক্ট আছে। তো সেক্ষেত্রেই বলা হচ্ছে বারবার নিউমেরিক্যাল কোর্সটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং ওই মানে ভেক্টর থেকে, যেমন ভেক্টর বলতাম কমপ্লেক্স, কঠিন, একটু ঝামেলা ছিল, কিন্তু নিউমেরিক্যালে তেমন ঝামেলা কোর্স নাই, একদম ইন্টারেস্টিং কোর্স, খুবই মজা। আসে শুরু করে দিই প্রথমে আমরা নতুন একটা ওয়ার্ড দিয়ে, সেটা হচ্ছে অ্যালজেব্রিক ইকুয়েশন। আর টাউন, এই দেখো বলো তোমার প্রথমেই টাউনসেন্ডাল ইকুয়েশন, এই ওয়ার্ডটা তোমরা কখনোই শোনো না, শুনছো? ইয়েস অর নো? শুনছো ইয়েস অর নো? উত্তর আমার ক্লাসে জানো, উত্তর দিতে হবে, সজীব একা উত্তর দেবে,
বাকিরা উত্তর দেবে না তা কিন্তু হবে না, সবাই আমার স্টুডেন্ট। ট্রান্সজেন্ডার ওয়ার্ডটা কিন্তু তোমরা কখনোই শোনো না, আজকে শুনলাম। দ্যাট মিনস আমরা কিন্তু অ্যালজেব্রা ইকুয়েশন জানি। ফর এক্সাম্পল এক্স কিউব, 3x স্কয়ার, এক্স, তারপরে ওয়াই হতে পারে, এক্স হলে এক্স ইকুয়েশন বলি, ওয়াই হলে ওয়াই ইকুয়েশন। দ্যাট মিনস পলিনোমিয়াল কে বলা, যেমন যেমন এক্সাম্পল এই যে এক্স, এটাকে বলতেছি আমরা পলিনোমিয়াল অফ ডিগ্রি এন। কেন ডিগ্রি এন? এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এন, সেক্ষেত্রে এটাকে বলতেছি আমরা পলিনোমিয়াল অফ ডিগ্রি এন, যেখানে একটা ভেরিয়েবল আছে, কনস্ট্যান্ট ভেরিয়েবল আছে, ভেরিয়েবল নট কনস্ট্যান্ট, একটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবলটা হচ্ছে এক্স। সেক্ষেত্রে ওটাকে বলতে হবে এক্স এর পলিনোমিয়াল। আর যদি ওয়াই হতো তাহলে ওয়াই পলিনোমিয়াল। এইটা যদি আমরা ইকুয়াল জিরো ধরি তখন নাম হয়ে যায় অ্যালজেব্রিক ইকুয়েশন। দ্যাট মিনস প্রথমে একটা পলিনোমিয়াল, একটা ভেরিয়েবল লাগবে, এটা এক্স হতে পারে, ওয়াই হতে পারে, জেড হতে পারে। সেটা যদি তুমি ইকুয়াল জিরো ধরো সেটার নাম হয়ে যাবে ইকুয়েশন। এটা আমরা ক্লাস সিক্স থেকেই পড়ছি সিরিয়াসলি। ক্লাস সিক্স থেকে আমরা এই ধরনের ইকুয়েশন পড়ে আসছি, যেগুলোকে আমরা অ্যালজেব্রিক ইকুয়েশন বলি। আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ট্রান্সেন্ডাল ইকুয়েশন। ট্রান্সেন্ডাল ইকুয়েশন মানে হচ্ছে, দেখো, যে ইকুয়েশনের মধ্যে লগারিদম, ট্রিগোনোমেট্রি, এক্সপোনেনশিয়াল ফাংশন মিক্স থাকবে, সেই ধরনের ইকুয়েশনকে বলা হয় ট্রান্সেন্ডাল ইকুয়েশন। আমি আবার বলতেছি, যে ধরনের ইকুয়েশনের মধ্যে তার সব থাকতে হবে না, সব থাকতে হবে না, যে কোনো দুটো থাকলেও চলবে। যেমন অ্যালজেব্রা আছে, ট্রিগোনোমেট্রি আছে, অ্যালজেব্রা আছে, লগারিদম আছে, লগারিদম আছে, এক্সপোনেনশিয়াল আছে। এই ধরনের ইকুয়েশনকে বলা হয় ট্রান্সেন্ডেন্ট ইকুয়েশন। দেখো খেয়াল করো, এখানে সব অ্যালজেব্রা, তার মানে অ্যালজেব্রিক ইকুয়েশন, এটা বীজগণিত। এখানে দেখো এক্স কিন্তু অ্যালজেব্রিক, আর কস কি? কস কার ফাংশন? লগের ফাংশন, সাইনের trigonometry ভেরি গুড, যে বলছো ভেরি গুড। তার মানে কি অ্যালজেব্রাও আছে, ট্রিগোনোমেট্রিও আছে। আর এখানে কি কি আছে কে বলতে পারে এনিওয়ান? 2 নম্বর ইকুয়েশনে log এর e to the power x আছে লগ আর লগ পেলে 2 নম্বর লগ পেলে বাবা, লগ sin x trigonometry আচ্ছা। আর 4x হচ্ছে exponential অ্যালজেব্রিক, এক্স তো বলছো, এক্স তো অ্যালজেব্রা বাবা, অ্যালজেব্রিক। আর ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স কে কি বলা হয়? এক্সপোনেনশিয়াল। বুঝছি বাবা, ভেরি গুড, ট্রাই করা যাচ্ছে, আমি ট্রাই করলেই খুশি। হ্যাঁ, যে যে ট্রাই করছে থ্যাংক ইউ। এই যে মিক্স থাকতেছে এই ধরনের ইকুয়েশন, কি ইকুয়েশন বলবো আজকে থেকে? transcendental ট্রান্সেন্ডাল। এবার আসে নিউমেরিক্যাল। ট্রান্সেন্ডাল ইকুয়েশন সমাধান করার জন্য নিউমেরিক্যাল ছাড়া কোনো অপশন নাই। অ্যালজেব্রা, অ্যালজেব্রিক ইকুয়েশন সমাধান করার জন্য অনেক পদ্ধতি আমরা শিখছি, অপনয়ন, প্রতিস্থাপন, নির্ণয়, তারপর মিডিয়াল টার্ম, কোয়াড্রেটিক ইকুয়েশন, ভ্যানিশিং মেথড, অনেক কিছু আছে। কিন্তু ট্রান্সেন্ডাল ইকুয়েশন সমাধান করার জন্য তোমার কি লাগবে? নিউমেরিক্যাল লাগবে। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার ওকে, এগুলো তেমন দরকার নাই। এবার আসো ইরোর। ইরর নিউমেরিক্যাল অনেকগুলো ইরর আছে, অনেকগুলো বলেছি, কিন্তু আমি নিউমেরিক্যালে অনেকগুলো ইরর আছে, তার মধ্যে মেজর 3টা ইরর, সেটা হচ্ছে অ্যাবসোলুট ইরর, রিলেটিভ ইরর, পার্সেন্টেজ ইরর। দ্যাট মিনস খুবই সিম্পল ভাবে ভালো করে খেয়াল করো, খুব মজার। The numerical difference between the true value of a quantity and its approximate value is defined as absolute error. That means তোমার একটা ট্রু ভ্যালু থাকে আর একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু থাকে, এই দুটার যে ডিফারেন্স, সেই ডিফারেন্সকে বলা হয় অ্যাবসলিউট এরর। একটা এক্সাম্পল দিই, যখন তোমরা ফিজিক্স ল্যাব করেছো, এনিওয়ান, বা ওয়াটার সাপ্লাই বা যে কোনো ল্যাব করছো, ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর ত্রিপুরি ইলেকট্রিক্যাল ল্যাব করছো না? রেসপন্স লাগবে, রেসপন্স লাগবে। ব্যাপার করার পর টিচারের কাছে গেলে টিচার দেখেই বলে এটা হয়নি, কেন বলো দেখি? এই কারণে আমি জিজ্ঞেস করছি ল্যাব করেছো কিনা, কেন বলো দেখি? স্যার দেখেই বলে ফেলে এটা হয়নি কেন?
উত্তর লাগবে বাবা, উত্তর লাগবে। আমার ক্লাস তোমরা পড়ছো, জানো তো ক্লাসে উত্তর লাগবে, রেসপন্স লাগবে। আমি তো রিডিং করাবো না। এই ওকে, টিচার সে উত্তরটা জানে। তাহলে টিচার যেহেতু উত্তরটা জানে, তোমার অ্যান্সারটা দেখেই বলে ফেলতে পারে যে তুমি যদি রেসপন্স না করতে জানি, মনে করে সবসময় 40 পাবা, কুইজতে পরীক্ষা হচ্ছে, এবার কিন্তু ডেডলাইন মানে ডেডলাইন, কারণ আরেকবার রিপ্লাই করলাম একবার। মানে টিচার কিন্তু এই অ্যান্সারটা জানে, ওই এক্সপেরিমেন্টের অ্যান্সারটা ওনার মুখস্থ হয়ে গেছে বলা যায়, কারণ দেখতে দেখতে। তাই উনি দেখেই বলে এটা হয় না। তাহলে উনি যে কিন্তু সঠিক অ্যান্সার, যেটাকে আমরা ট্রু ভ্যালু বলতেছি, তো ট্রু ভ্যালুটা কিন্তু উনি জানে। আর তুমি যেটা নিয়ে গেছো, এটাকে বলে আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, ট্রু ভ্যালু কিন্তু ফিক্সড। এই যে দুটার ডিফারেন্স, সেটার নাম হচ্ছে অ্যাবসলিউট পিরিয়ড। ফর এক্সাম্পল, এক্স হচ্ছে তোমার ট্রু ভ্যালু, এক্স ওয়ান হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। এই দুটা যে ডিফারেন্সটা পাবা, যেমন এক্স মাইনাস এক্স ওয়ান, দ্যাট মিনস ট্রু ভ্যালু থেকে তোমার যে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা তুমি এইমাত্র বের করলা, এই যে দুটা ডিফারেন্স পাচ্ছ, এই দুইটার ডিফারেন্সকে বলা হয় অ্যাবসোলুট ইরর। নামটা খুব সুন্দরভাবে দেওয়া আছে। এটা হচ্ছে ইরর, আর এটা হচ্ছে অ্যাবসোলুট। দ্যাট মিনস অ্যাবসোলুট ইরর মানে হচ্ছে ট্রু ভ্যালু মাইনাস হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। এটাকে আমরা ডিলেস বলতেছি। ডিলেস বলার উদ্দেশ্য হচ্ছে যে মেবি পজিটিভ, মেবি নেগেটিভ, ডিপেন্ডস অন এক্স ওয়ান। এক্স কিন্তু ফিক্সড। এক্স ওয়ানটা যদি ছোট হয় তাহলে পজিটিভ হবে, আর এক্স ওয়ান যদি বড় হয়ে যায় তাহলে সেটা কি হবে, নেগেটিভ হবে। সে কারণে আমরা বলতেছি ডেল এক্স, দ্যাট মিনস মেবি পজিটিভ, মেবি কি নেগেটিভ। দিস ইজ কল্ড অ্যাবসোলুট ইরর। রিলেটিভ ইরর কি? এগুলো কিন্তু পরীক্ষায় মিড টার্মে আসে, বানায় লিখলে হবে না, দেখে লিখতে হবে কিংবা বুঝে লিখতে হবে। ডাইরেক্ট কথা বললাম, রিলেটিভ ইরর হচ্ছে রেশিও রেশিও অফ অ্যাবসোলুট ইরর এবং ট্রু ভ্যালু। তুমি একটু আগে যে অ্যাবসোলুট ইররটা বের করছো, আর তোমার যে ট্রু ভ্যালুটা দেওয়া আছে, তাদের যে রেশিও মানে অনুপাত যেটা বলা হয়, সেই যে মানটা, সেই মানটাকে বলা হয় রিলেটিভ ইরর। দ্যাট মিনস অ্যাবসোলুট ইরর বের করতে না পারলে তুমি রিলেটিভ ইরর বের করতে পারবা না। দিস ইজ কল্ড রিলেটিভ ইরর। আর রিলেটিভ ইররকে 100 টাইমস, দ্যাট মিনস 100 দিয়ে গুণ করলে যে ইররটা বের হয় সেটাকে বলা হয় পার্সেন্টেজ। আমরা পার্সেন্টেজ দেখলে যদি 100, এখানেও তাই 100। দ্যাট মিনস একটা ইরর, প্রথম যে ইররটা সেটা হচ্ছে অ্যাবসোলুট ইরর। এই অ্যাবসোলুট ইরর বের করতে না পারলে তুমি রিলেটিভ ইরর বের করতে পারবে না। রিলেটিভ ইরর বের করতে না পারলে তুমি পার্সেন্টেজ বের করতে পারবে না। আর নামগুলো খুব সুন্দর দেওয়া আছে। এতে হচ্ছে অ্যাবসোলুট, আরতে হচ্ছে রিলেটিভ, আর পিতে হচ্ছে পার্সেন্টেজ, আর ইতে হচ্ছে ইরর। এই তিনটা ইরর হচ্ছে বেসিক। আরো কিছু ইরর আছে, এই যে রাউন্ডিং ইরর আছে, তারপর হচ্ছে ট্রাঙ্কেশন ইরর আছে, তারপর হিউম্যান ইরর আছে, যেটা লেখা নাই। হিউম্যান ইরর আছে। হিউম্যান ইররটা আগে বুঝে, এটা বুঝতে সুবিধা হবে। হিউম্যান ইররটা হচ্ছে, না তোমাকে ডাটা এন্ট্রি দিতে বলছি 50টা, তোমার ভুল দেওয়ার সম্ভাবনা কম। এখন যদি তোমাকে ডাটা এন্ট্রি দিতে বলি 5000টা, হয়তো একটা দুটো ভুল হতে পারে, পারে কিনা, পারে কিনা। জি স্যার। জি স্যার। এই যে ইরোডটা, সেটাকে বলে আমরা যেমন এসএসসি রেজাল্ট দেখো না, আবার কারেকশন করার পর পাশের হার বেড়ে যায়, খেয়াল করছো তোমরা প্রত্যেক বছর, খেয়াল করছো? জি স্যার। জি স্যার। এগুলিকে বলি আমরা হিউম্যান ইরো। দেখো ডাটা এন্ট্রি দেওয়ার সময় ভুল হয়ে গেছে, 1 লাখ এন্ট্রি দিচ্ছি, 1 লাখ এন্ট্রি দেওয়ার সময় দুটা ভুল হতেই পারে, পারে না? আমারও হতে পারে, তোমারও হতে পারে, রাইট? এগুলি কি বলি আমরা? হিউম্যান ইরো। মানে যেগুলি স্লাইডের মধ্যে নাই সেগুলো আগে বোঝাচ্ছি। মেশিন ইরর, তুমি একটা ইনপুট দিতে গেছো, তোমার সফটওয়্যার কম্পিউটারটা হ্যাং হয়ে গেছে কিংবা রেজিস্টার নিয়েছে, তখন একটা ইরর চলে আসে না? জি স্যার। আসে, আসে। এগুলিকে বলি আমরা হিউম্যান ইরর, মেশিন ইরর। এবার আসো স্লাইডে যেগুলো আছে, ট্রাঙ্কেশন। ট্রাঙ্কেশন মানে হচ্ছে বাদ দিয়ে ফেলা। বলে যেমন একটা সহজ এক্সাম্পল, যেমন সিরিজ, যেগুলো সিরিজের ক্ষেত্রে হয় আর ডেসিমালের ক্ষেত্রে হয়। যেমন তোমার যে বললাম পায়ের মান কোনো ফিক্স নাই, ঠিক সেরকম তুমি একটা অঙ্ক করছো, অঙ্ক করার সময় দেখা দশমিক 10 ঘর চলে আসছে, তুমি নিচে 2 ঘর, আর কেউ নিচে 8 ঘর। বড় দেখি কার উত্তরটা বেশি ভালো হবে, যে 2 ঘর নিচে না যে 8 ঘর নিচে, তার কারটা ভালো হবে? উত্তর দিচ্ছ না কিন্তু আজকে।
আমার ক্লাস তো পড়ছো, তোমরা জানো না আমি কিভাবে ক্লাস নেই। ধরো 10 পরে 20 ঘর আসছে, কেউ নিচে 2 ঘর, কেউ নিচে 8 ঘর, কার উত্তরটা বেশি ভালো হবে? স্যার 8 গর্জাটা ওইটা স্যার। আর যে হ্যাঁ, যে 15 ঘর নেবে একটু তারটা বেশি আরো নিয়ে ফেলছে স্যার, তারটা আরো আরো লো, ভালো হবে। তারটা আরো ভালো হবে। এই যে ইরর গুলো অ্যারাইজ করতেছে, এগুলোকে বলে আমরা ট্রানসলেশন ইরর। দ্যাট মিন্স তুমি কিছু অংশ বাদ দিয়ে দিচ্ছ, যেমন এই যে ই টু দি পাওয়ার এক্স একটা সিরিজ আছে, এই সিরিজে তুমি এই লাস্টের টার্মটা বাদ দিয়ে দিচ্ছ, তুমি এই ফার্স্টের পার্ট গুলো নিয়েছো অ্যাপ্রক্সিমেশন। দ্যাট মিন্স তুমি কিছু টার্ম বাদ দিয়ে দিচ্ছ, তখনও কিন্তু কিছু ইরর অ্যারাইজ করে। সেই ইরর গুলোকে বলে আমরা ট্রানসলেশন ইরর বলা। দ্যাট মিন্স ট্রানসলেশন মানে কেটে বাদ দাও, এই ডেসিমালে পরে বললাম কেউ 2 ঘর, কেউ 5 ঘর, কেউ 8 ঘর, এটাকে বলে ডেসিমাল পয়েন্ট। বি কেয়ারফুল, লাগবে আমার। এগুলোকে বলে ডেসিমাল পয়েন্ট। দ্যাট মিন্স তুমি দশমিকের পরে কমায় দিচ্ছ, তোমার ইরর চলে আসবে। এই যে ইরর গুলো সেগুলোকে বলতেছি আমরা ট্রানসলেশন ইরর। যেমন সিরিজের ক্ষেত্রে হয় সাইন সিরিজ, কস সিরিজ, এক্সপোনেনশিয়াল সিরিজ, যেমন এক্সপোনেনশিয়াল দেওয়া আছে, এখানে অনেক বড় সিরিজ ডট 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 ডট, এই টার্মটা বাদ দিয়ে দিচ্ছে, এই কয়েকটা টার্ম নিয়ে কাজ করতে, তার মানে ইরর চলে আসতেও পারে, অ্যাকুরেসি হতেও পারে, আবার কমও হতে পারে। এই ধরনের ইরর গুলো আমরা ডিসকাস করলাম। এইবার লাস্টে যেটা রাখছি আমি, রাউন্ডিং, এটা তোমরা কখনোই পড়লে, খুব মজার। রাউন্ডিং এটাও সেম কথা। দেখো রাউন্ডিং মানে হচ্ছে সেম কথায় একটু ভিন্ন আছে, ডেসিমালে পরে তুমি কমায় দিচ্ছ। যেমন তুমি একটা বলছো পাই, পাই ইকুয়াল টু 3.14159 আমার জানা মতে 3.14149, তার মানে হচ্ছে দশমিকের পরে তুমি কমায় দিচ্ছ। এই যে কমায় দিচ্ছ, এটাতে ইরর চলে আসতেছে, যেটা আমি ডিসকাস করছি। এগুলিকে আমরা রাউন্ডিং অফ ইরর বলি। সেক্ষেত্রে যে নিয়মটা তোমরা কখনোই জানো না, সেই নিয়মটা ডিসকাস করতেছি। খুবই মজার একটা নিয়ম। যেমন লেস দেন হাফ, যেটা তোমরা ক্লাস ছোটবেলা শিখেছো। লেস দেন হাফ বলতে এখানে আমি 5 বোঝানো হচ্ছে, মানে এই স্লাইডে কি বোঝানো হচ্ছে, 5 বোঝানো হচ্ছে। দ্যাট মিনস ভালো করে শোনো, এই নিয়মটা খুবই মজা লাগবে এবং তোমরা কখনোই শিখো নাই যে রাউন্ডিং অফ যে তুমি করবা, কিভাবে করবা। তো লেস দেন হাফ, দ্যাট মিন 5-এর কম, তখন তুমি চেঞ্জ করবা না, যেটা তোমরা স্কুলে শিখেছো, কলেজে শিখেছো। গ্রেটার দেন হাফ মানে 5-এর থেকে বেশি, তখন কি করি আমরা, বাড়াই দিয়ে কমাই দিই, কে বলতে পারে? স্কুলে কি শিখছো? জি স্যার, বাড়াই একবারে দিন। জি স্যার। স্কুলে, আমি স্কুল কলেজ যাচ্ছি, মজা লাগবে, সিরিয়াসলি মজা লাগবে। স্কুলে শিখো না, কলেজে শিখো না, ইভেন আমিও শিখবো। আমরাও কিন্তু তোমরা যেমন আজকে শিখতেছো, আমিও নিয়মিত পড়ার সময় শিখেছি। এই নিয়মটা খুব মজার। দশমিকের পরে আমরা শিখেছি, আমিও শিখে নেই, দশমিকের পরে যদি 5 ঘর আসে, তাহলে কিন্তু আমরা বাড়াই দিই। আর 5-এর কম আসলে কিন্তু আমরা বাড়াই না। কিন্তু এক্স্যাক্টলি 5, এক্স্যাক্টলি 5 হলে, এটা তোমাদেরকে স্কুলে ভুল শিখেছে, আমি বলবো ভুল শিখেছে। আমি ভুল শিখেছে বললে ভুল হবে, ছোট মানুষ তাই, যেন তোমার সহজ হয়। আমার মেয়েকে এইভাবে শিখাবো, 5 কিংবা 5-এর বেশি হলে বাড়াই দিবা। তোমরা এইভাবে শিখছো না? বলো দেখি, এইভাবে শিখছো না? জি স্যার। জি স্যার। কারণ বাচ্চাদের তো কঠিন ভাবে শেখানো যায়, তোমাদের এখন বড় হয়ে গেছে, এখন কিন্তু তা না। এখন আমি আবার সামারি করতেছি, যদি 5-এর কম হয়, ছোটবেলা যেভাবে শিখছো সেভাবেই চেঞ্জ করবা না। যদি 5-এর বেশি হয়, চেঞ্জ করবা। কিন্তু যদি 5 হয়, তাহলে একটা কেস আছে। সেই কেসটা হচ্ছে কি, দাঁড়াও এক সেকেন্ড। যদি এক্স্যাক্টলি 5 হয়ে যায়, যেটা আমরা দশমিকের পরে বলছি, এক্স্যাক্টলি যদি 5 হয়ে যায়, সেক্ষেত্রে তোমাকে আগের সংখ্যাটা দেখতে হবে। সে আগের সংখ্যাটা ইভেন না অড, ইভেন না অড, এবার বলতেছি ইভেন না অড। আমি ইভেন মানে কি, কে বলতে পারে? ইভেন মানে কি? স্যার জোড় সংখ্যা, এতক্ষণ লাগে? আর অড মানে? বেজোড় সংখ্যা। তার মানে অড হলে বাড়ানো যাবে, কিন্তু ইভেন হলে বাড়ানো যাবে না। এই নিয়মটা তোমরা কখনোই শিখো নাই। সামারি হচ্ছে 5-এর কম হলে বাড়াবানো, 5-এর বেশি হলে বাড়ায় দিবা।
কিন্তু 5 হইলে তার আগেরটা দেখবা, আগেরটা আমি এখনই দেখাচ্ছি। আগেরটা দেখবা জোর না বেজোর। যদি জোর হয় বাড়াতে পারবা না, যদি বিজোড় হয় তুমি বাড়াতে পারবা। আসো তারপর দেখি। এই যে বড় করে দিলাম। ওকে, এই যাব round of a number up to 4 decimal place। এই যে 4 decimal place বলতে কি বুঝছো, কে বলতে পারে? এনিওয়ান? 4 decimal place বলতে কি বুঝছো, কে বলতে পারো? দশমিকের পরে 4টা সংখ্যা। হ্যাঁ, পরীক্ষা খেয়াল রাখবা, 4 ঘর না 5 ঘর। ডেসিমালের মানে হচ্ছে দশমিকের পর। আর এমনি সিগনিফিকেন্স মানে একদম নির্দিষ্ট এখানে 5টা ডিজিট আছে। ডেসিমালের পরে কয় ঘর আছে? 4 ঘর স্যার। 4 ঘর। ডেসিমাল মানে আপ টু 4 ডেসিমাল, আপ টু 5 ডেসিমাল বুঝতে পেরেছো তোমরা সবাই? জি স্যার, দশমিকের পরে 4 ঘর থাকবো আপ টু 4, আর আপ টু 5 হলো দশমিকের পরে 5 ঘর। আর তাই পরীক্ষা খেয়াল সংখ্যা। রাখবা, নাম্বার কিন্তু অর্ধেক পার্সেন্ট কেটে দেবে ডাইরেক্ট। কারণ নিউমেরিক্যাল মানে সংখ্যা, নিউমেরিক্যাল মানে কি সংখ্যা না? এই সংখ্যার দিক ভুল লাগবে, নাম্বার কিন্তু কমে যাবে। ভালো করে খেয়াল করবা। তাই আমরা আসলে আমি যেটা এতক্ষণ যেটা ডিসকাস করলাম, দেখো এখানে দশমিক পর কয় ঘর আছে, ডেসিমাল পর কয় ঘর আছে? 5 সংখ্যা। 5 আমি বুঝাচ্ছি। যখন 5 ঘর স্যার। হ্যাঁ 5 ঘর, ভেরি গুড। যখন বলবে 4 ঘর, তখন তুমি দেখবা কয় নম্বর ঘর? 5 নম্বর। 5 নাম্বার ঘর স্যার। এটা হাই স্কুলে শিখছো। আর যদি বলি ডেসিমালের পরে 7 ঘর, তুমি কয় নম্বর ঘর দেখবা? 8 নাম্বার। বুঝতে পারছি? জি স্যার। না বুঝো নাই? আরেকবার আরেকবার হচ্ছে যদি পরীক্ষায় লেখা থাকে আপ টু 5 ডেসিমাল, তুমি 6 নম্বর ঘরটা দেখবা। যদি পরীক্ষায় লেখা থাকে আপ টু 7 ডেসিমাল, তাহলে তুমি কয় নম্বর ঘর দেখবা? 8 নম্বর। 8 নম্বর। এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার কিনা? এখন ক্লিয়ার কিনা? এখন ক্লিয়ার কেন? উত্তর দিচ্ছ না কেন? কি ব্যাপার? জি স্যার। ক্লিয়ার স্যার। প্রশ্ন করে উত্তর দিবা না, তখন তো একটু বিরক্ত লাগবে। তার মানে এই প্রশ্ন করে চলে যাচ্ছ তুমি? দ্যাট মিনস ডেসিমালের এটা কিন্তু এটা খারাপ আমি বলবো, কারণ তুমি প্রশ্ন করছো, তুমি একজন প্রশ্ন করে সবাই মিলে ডিসকাস করতেছো, তুমি উত্তর দিচ্ছ না, তাহলে কেমন দেখায়? প্রশ্ন আমি 100 বার উত্তর দেবো, কিন্তু রেসপন্স কোথায়? বুঝতে পেরেছো না পারো নাই? জি স্যার। জি স্যার, বুঝতে এবার দেখো ডেসিমাল কয় ঘর আছে? স্যার 5 5 সংখ্যা আছে, 5 ঘর। আর তোমাকে কয় ঘর লিখতে বলছে? 4 ঘর। 4 ঘর। কয় নম্বর ঘর দেখবা? 5 নাম্বার ঘর দেখতে হবে। 5 নম্বর ঘরে দেখো। এটা কি কত আছে? 3 5 বেশি না কম? বেজোড় সংখ্যা। কম। এই বেশির সঙ্গে পরে হাফ মানে 5 বোঝানো হচ্ছে। নিউমেরিক্যালে আমরা হাফ বলতে 5 বুঝি। কেন? 10-এর অর্ধেক 5। আমি দেখে 10 বলছি, হাফ বলতে এখানে 5 বোঝানো হচ্ছে। 5 কম না বেশি? বেজোর পরে, হ্যাঁ বেজোর যাবো, ঠিক আছে বাবা, সজিব বলছে বেজোর ঠিক আছে। 5 কম স্যার। তাহলে কি 5 চেঞ্জ কম হবে? স্যার। তাহলে কি চেঞ্জ হবে না হবে না? হবে না। আমি তো কালার করে হবে দিয়েছি না স্যার। বোঝার জন্য। আর কি বুঝা, তোমার কালার করে বন্ধু প্লিজ। এবার দেখো 5 নম্বর ঘরটা কি 5 বেশি না কম? বেশি। বেশি আছে স্যার। তাহলে কি তার আগে ঘরটা কি কত ছিল? 8 ছিল একবার। 1 বেড়ে গেছে। তাহলে বুঝতেছো যেটা ক্লাসে 4-5 যা শিখছো ডাইরেক্ট কথা। দ্যাট মিনস 5 কম চেঞ্জ হবে না, 5 বেশি চেঞ্জ হয়ে গেছে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এইবার দেখো নতুন যেটা শিখতে চাচ্ছ, এবার দেখো কত আছে? 5 আছে। এক্স্যাক্টলি 5 আছে, রাইট? জি স্যার। এবার ঝামেলা, এবার কি? এবার স্যার জোড় সংখ্যা আর বেজোড় সংখ্যা দেখা লাগবে। এইবার তুমি ঠিক মতো বলেছো। দ্যাট মিনস যদি 5 বেশি হয় কম হয় তাহলে আমার কোনো ঝামেলা হচ্ছে না,
যখন এক্স্যাক্টলি 5 হবে তখন দেখতে হবে আগেরটা। আগেরটা এবার কি জোর না বিজোড়? স্যার আগেরটা স্যার জোর। আমি কিন্তু 8 বা 4 কিংবা 6 বুঝাচ্ছি না। আমি বুঝাচ্ছি ইভেন না অড। ইভেন স্যার। তাহলে চেঞ্জ হবে না হবে না? স্যার হবে না স্যার। হবে না। এবার দেখো এক্স্যাক্টলি 5 না 5? 5 স্যার। তাইয়া 5 এর আগে কি আছে? বেজোড় সংখ্যা আছে। আমি 3 চিনি না বাবা, আমি অন্য জিনিস চিনি। অন্য জিনিসটা কি তোমরা বলতে পারো? বেজোড় সংখ্যা আছে স্যার, বেজোড় সংখ্যা। হ্যাঁ, 90 কে 3 থাকবে না 5 থাকবে, আমি কিভাবে জানি? রাইট? নিয়ম শিখবা। আমার Yes, আমার sir. ক্লাস দিতে কোর্সে নিয়ম শিখবা, নিয়ম শিখলে অঙ্ক এমনি পারবা। এই যে জিনিসটা নতুন শিখছো না, বলো দেখি, নতুন শিখছো না? জি স্যার। একজন বলো দেখি কি শিখলে আজকে নতুন এই জিনিসটা? একজন নিজের মতো করে বোঝাও আমাকে। আর অ্যাগনেসিভ দিয়ে দাও। অ্যাগনেস সম্পর্কে তোমরা জানো, রেশিও করে দেওয়া হয়, রেজাল্ট পেয়েছো সবাই। আমার সব নিয়ম কানুন তোমাদেরকে ডিসকাস করে অ্যাগনেস দিয়ে দাও। সজীব অ্যাগনেস দিয়ে দাও, ফর্মালিটি নিতে হবে। হ্যাঁ বলো, একদম বলো। স্যার। হ্যাঁ ভেরি গুড, সবাই দিয়ে দাও। নিয়ম কানুন সব জানো, তাই নিয়ম কানুন নিয়ে আমি সময় নষ্ট করবো না তোমাদের ক্ষেত্রে। নতুন ব্যাচের অবশ্যই বুঝাইতাম। বলো এখন কি শিখলা? এই যে রাউন্ডিং অফটা কি শিখলা? ডেসিমাল রাউন্ডিং অফ কিভাবে শিখলা? কি শিখলা নতুন? একদম বলো তো বুঝতে পারবো। হ্যাঁ বুঝেছো। কোনো কথাই বলতেছে না। কম থাকলে হবে, সামনের সংখ্যাটা চেঞ্জ হবে না। Good, আর 5-এর বেশি হলে চেঞ্জ হবে। very আর good. যদি এক্সাক্ট 5 থাকে তাহলে দেখতে হবে সামনের সংখ্যাটা ইভেন না অড। সামনে যদি না, odd আগেরটা। সামনে বলতে আমার পয়েন্টটা বোঝাই কিন্তু। জি আগেরটা, যে ইভেন না অড। যদি অড থাকে তাইলে চেঞ্জ হবে, Very আর good. যদি ইভেন থাকে তাইলে চেঞ্জ হবে না। এই তো নাম কি বাবা? দেখি না যেহেতু। নাম কি বাবা? 5। সরি, সাইড। জি ভেরি গুড, এটা তো ভালো স্টুডেন্ট তো। এই যে আমি বারবার বলছি, 3-4 বার বলছি যে একজন বলো একজন বলো, নিজের মতো ভুল হোক কিন্তু বুঝতে হবে তো। এই যে ভুল হয়নি, একজন পারফেক্ট হয়েছে। ঠিক আছে? কারণ দেখতে হবে একটা জিনিস ক্লিয়ার করে আবার, সেক্ষেত্রে খেয়াল রাখবা আপ টু 5 ডেসিমাল 6 ডেসিমাল এই জিনিসটা খেয়াল রাখতে হবে। নিউমেরিক্যাল প্রথমে নাম্বার কিন্তু আমি সিরিয়াস 0 দিতে পারি, 1 দিতে পারি। আমি ডাইরেক্ট কথা বলবো, 0 দিতে পারি, 1 দিতে পারি। নিউমেরিক্যালে নাম্বার নিয়ে আমার কাজ। নেগেটিভ না পজিটিভ না জিরো না ছোট না বড়, এগুলো নিয়ে মাথা খাওয়া আমার কোর্সের নামে নিউমেরিক্যাল। সংখ্যা, সংখ্যা কি আসতে পারে সেটা আমরা জানি না। যা কিছু আসতে পারে সেটা আমার অঙ্কের মাধ্যমে, থিওরির মাধ্যমে আমরা আস্তে আস্তে সবকিছু শিখতে পারবো। ক্লিয়ার? সাইড বুঝতে, সবাই সবাই বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, এক্ষেত্রে আমি একটু সামারি করি। দেখবা আপ টু 7 ডেসিমাল বললে কি করতে হবে? কয় নম্বর ঘর দেখবা? 8 নাম্বার। এই জিনিসটা মনে রাখতে হবে। লেখার সময় 7 ডেসিমাল। অনেকে মনে করে এই যে এটা কি ধরবো না। ডেসিমাল মানে হচ্ছে দশমিকের পরে কয় ঘর, টোটাল না। এখানে যদি সিগনিফিকেন্সি মানে একদম সিগনিফিকেন্সি নাম্বার হচ্ছে 5টা, 2 সহ 2 5 6 7 এখানে 5টা নাম্বার আছে সিগনিফিকেন্সি নাম্বার। কিন্তু আপ টু 5 ডেসিমাল বা 4 ডেসিমাল বলতে বুঝে দশমিকের পরে 4 ঘর না 5 ঘর, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সবাই স্যাটিসফাইড? জি স্যার। জি স্যার। তাহলে আজকে পর্যন্তই, যে প্রথম ক্লাস, তাই আজকে কম রেখেছি। নেক্সট ক্লাসে আমরা আর নেক্সট ক্লাসে আমি শিখবো বিভিন্ন ডিফারেন্ট অপারেটর শিখবো। অপারেটর গুলি পরে শিখবো। আমরা আগে ইকুয়েশন মেথড শিখবো।